আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্দশ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2025-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সম্পর্কে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্নে দিনাজপুর বোর্ড 2025-এ ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তন কাকে বলে? দেখো, সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে কি বলে? সামাজিক পরিবর্তন বলে। তাহলে দেখো, এই যে সমাজ কাঠামো, এই সমাজ কাঠামোটা আসলে কি? দেখো, এই যে সমাজ কাঠামো বা সোশ্যাল যে স্ট্রাকচার, এটা কিন্তু কোনো একটা সমাজে আকস্মিকভাবে বা একদিনের মধ্যেই কিন্তু সৃষ্টি হয় না। আমরা যদি একটা দালানের কথা বা একটা বিল্ডিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা খেয়াল করব যে একটা বিল্ডিং কিন্তু ইট, রড, সিমেন্ট, এই সমস্ত যে কাঠামো, এই কাঠামোর উপরেই ভিত্তি করে কিন্তু একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। ঠিক সেরকমভাবেই এই যে সামাজিক পরিবর্তনের কথা আমরা বলছি, এই যে সমাজ কাঠামোর কথা আমরা বলছি, এই যে সুনির্দিষ্ট কিছু উপাদানের উপর ভিত্তি করে এই যে সমাজ কাঠামো কিন্তু আমাদের গড়ে ওঠে। এখন দেখো, তাহলে আমরা কি দেখলাম যে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে আমরা কি বলছি? সামাজিক পরিবর্তন বলছি। ওকে, এখন দেখো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিল্পায়ন কিভাবে আশীর্বাদ হয়। দেখো, শিল্পায়ন কিভাবে আশীর্বাদ হয়। আচ্ছা, দেখো, শিল্পায়নের ফলে আসলে মূলত হচ্ছেটা কি? এই যে শিল্পায়ন হচ্ছে, শিল্পায়নের ফলে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটা আসতেছে। তারপরে এই যে শিল্পায়ন, এই শিল্পায়নের ফলে কি হচ্ছে? এই শিল্পায়নের ফলে আমাদের যে জীবনযাত্রার মান, এটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং এই জীবনযাত্রার মানটি আরও উন্নত হচ্ছে। তাহলে দেখো, আমরা কি বলেছি এখানে? দেখো, এই যে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া, তোমাদেরকে আগেও বলেছিলাম যে শিল্পায়ন যে এমন একটি প্রক্রিয়া, এর ফলে কি হয়? এর ফলে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটা যান্ত্রিক এবং উৎপাদনমুখী যে শিল্প, সেই সমাজে রূপান্তরিত হয়। তাহলে দেখো, শিল্পায়নের ফলে সমাজে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা কি করতেছে? যা বেকারত্ব দূর করতে সাহায্য করছে। দেখো, কারখানায় বিপুল পরিমাণ পণ্য উৎপাদিত হওয়ার ফলে মানুষের দৈনন্দিন প্রয়োজন সহজেই পূরণ হয় এবং আমদানি নির্ভরতা কমে। এছাড়া দেখো, এই যে শিল্পায়ন হচ্ছে, এই শিল্পায়নের ফলে নতুন নতুন রাস্তাঘাট, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার কিন্তু উন্নয়ন ঘটছে, যা এই যে সামগ্রিকভাবে দেশের কি করছে? অবকাঠামোগত উন্নয়নকে আরও কিন্তু বৃদ্ধি করছে এবং একই সাথে জাতীয় আয় বৃদ্ধি করছে এবং আধুনিক প্রযুক্তির যে ব্যবহার রয়েছে, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিল্পায়ন কিন্তু একটি অনুন্নত রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে মূল ভূমিকা পালন করে। এই যে আমরা শিল্পায়নের এত কথা বললাম, এই যে সামগ্রিক যে উন্নয়ন, এই জন্যই কিন্তু আমরা যে এই যে শিল্পায়নের কথা বলছি, এই কারণেই কিন্তু আমরা শিল্পায়নকে কি বলছি? আমরা শিল্পায়নকে আশীর্বাদ বলা হচ্ছে। তাহলে দেখো, এই যে মূল ভূমিকা পালন করে, এজন্যই শিল্পায়নকে বলে আশীর্বাদ। শিল্পায়ন হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এবারে দেখো, আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্নটির আগে আমরা উদ্দীপকটি দেখে আসি। দেখো, উদ্দীপকে কি বলা হচ্ছে। গ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা উদ্দীপকটি পড়ে নিই। উদ্দীপকে বলা হচ্ছে ভবানীপুর গ্রামে একসময় অজ্ঞতার ফলে কি করত? বাড়িতে বাড়িতে জিন-ভূতের আছর দেখা যেত। কিন্তু বর্তমানে সেখানে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরে, কি প্রতিষ্ঠার পরে? স্কুল ও কলেজ প্রতিষ্ঠার ফলে, বর্তমানে সেখানে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার ফলে মানুষ, বিশেষ করে কারা? মহিলারা আত্মসচেতন হয়ে উঠেছে। তারা এগুলো এখন আর বিশ্বাস করে না। এখন
তারা কুসংস্কারের বশবর্তী না হয়ে পরিকল্পিত পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। তারা নিজেরা এবং তাদের সন্তানদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্যের যে পরিবর্তন সেটা তারা ঘটিয়েছে। এখন ভবানীপুর গ্রামে নারীদের ক্ষমতায়ন দেখে অনেকে আশ্চর্য হন। দেখো, আমরা কিন্তু উদ্দীপক পড়েই এই যে এখানে বলেছে যে বর্তমানে সেখানে স্কুল কলেজ প্রতিষ্ঠার পরে মহিলারা, বিশেষ করে মহিলারা সচেতন হয়ে উঠেছে। তারপর তারাই যে ধর্মীয় যে গোঁড়ামি বা হচ্ছে কুসংস্কার, এগুলো কিন্তু তারা আর বিশ্বাস করছে না। ঠিক আছে, তারপরে তারা কি করছে, কুসংস্কারের বশবর্তী না হয়ে পরিকল্পিত উপায়ে পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। এই যে আমরা কিন্তু উদ্দীপক পড়ে ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে এখানে কিন্তু শিক্ষা যে উপাদানটি রয়েছে সেই উপাদানকে কিন্তু নির্দেশ করছে। কারণ আমরা আগেই জেনেছি যে শিক্ষার সংজ্ঞাতেই বলা হয়েছে মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন হবে, এবং এখানে কিন্তু আমরা সেই বিষয়গুলোই লক্ষ্য করছি। তাহলে দেখো, গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভবানীপুর গ্রামের সামাজিক পরিবর্তনের মূল কারণ কি? তাহলে সামাজিক পরিবর্তনের মূল কারণ আমরা কি পেয়েছি? শিক্ষা। তাহলে দেখো বলা হয়েছে মূল কারণ কি, তা হচ্ছে ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, ঘ নম্বর প্রশ্নে বলেছে নারীর ক্ষমতায়নে ভবানীপুর গ্রামের নারীদের কার্যক্রম যথাযথ বিশ্লেষণ করো। ওকে, চলো এবারে আমরা উত্তরটি দেখে আসি। দেখো, আমরা উত্তরে কি দেখতে পাচ্ছি? উত্তরেও ঠিক দেখতে পাচ্ছি যে ভবানীপুর গ্রামের সামাজিক যে পরিবর্তন তার মূল কারণ কি? শিক্ষা। দেখো, এই শিক্ষা কিন্তু এই যে সমাজকে যে পরিবর্তন করছে, এই পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা পালন করে। আমরা এখানে দেখেছি যে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে একটা সংস্কার সাধন এবং বিরামহীন একটা প্রক্রিয়া। এই শিক্ষা মানুষকে কিন্তু যাবতীয় যে অন্ধত্ব, অজ্ঞতা এবং যে কুসংস্কার, এই সমস্ত কিছু থেকে শিক্ষাই কিন্তু মানুষকে মুক্তি দেয়। ঠিক আছে, তো বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে কি করছে? সচেতনতা সৃষ্টি করছে, যা তাদের বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় উদ্বুদ্ধ করছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে দেশে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠা হচ্ছে এবং নারী অধিকার প্রতিষ্ঠায় যে আরও যে হচ্ছে সামাজিক নীতি এবং আইন, সেগুলোও কিন্তু এর ফলে সৃষ্টি হচ্ছে। আবার এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে যে নারীরা কর্মমুখী হচ্ছে। এতে একদিকে যেমন দারিদ্রতা হ্রাস পাচ্ছে, ঠিক সেরকমই অন্যদিকে কি হচ্ছে? নারীর ক্ষমতায়ন ঘটছে। কারণ এই যে নারীর যে উন্নয়ন বা হচ্ছে নারীর ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং সামাজিক ক্ষেত্রে নারীর এককভাবে যে সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা, এটাকেই কিন্তু আমরা কি বলি? নারীর ক্ষমতায়ন বলি। তাহলে শিক্ষার ফলে কি হচ্ছে? শিক্ষার ফলে নারীর ক্ষমতায়ন ঘটছে এবং এটা আরো বৃদ্ধি পাচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে যে দেখো, এভাবেই কিন্তু শিক্ষা সমাজে পরিবর্তন এনেছে। দেখো, উদ্দীপকে দেখা যায়, দেখো এখানে উদ্দীপকে দেখা যায় ভবানীপুর গ্রামে এক সময় শিক্ষার অভাব ছিল, যার ফলে মানুষ বিভিন্ন কুসংস্কার ও ঝাড়ফুঁকের উপর নির্ভর করত। কিন্তু গ্রামে স্কুল কলেজ প্রতিষ্ঠা হওয়ার ফলে স্কুল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন শুরু হয়। শিক্ষার প্রসারের ফলে গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা এখন আর পুরনো সংস্কারে বিশ্বাস করে না। তারা কি করে? তারা এখন পরিকল্পিত যে পরিবার গঠন, এটার গুরুত্ব বুঝছে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন। দেখো, নারীদের এই যে ক্ষমতায়ন এবং আধুনিক জীবনবোধ, এটি কিন্তু আসলে গ্রামের যে সামগ্রিক চিত্রটা, এটিকে কিন্তু বদলে দিয়েছে। সুতরাং দেখো, এই বিষয়টা থেকে স্পষ্টতই বোঝা যায় যে শিক্ষার আলোকবর্তিকায় কিন্তু এই যে ভবানীপুর গ্রামের মানুষদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে মানুষের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, এটি কিন্তু একমাত্র শিক্ষায় কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম হয়। তাহলে এখানে কিন্তু শিক্ষার কথাই বলা হয়েছে। এবার দেখো, ঘ নম্বর প্রশ্নে আমরা কি পড়েছিলাম? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে
উদ্দীপকে বলা হয়েছিল যে আধুনিক ক্ষমতায়নে ভবানীপুর গ্রামের কার্যক্রম অত্যন্ত যথাযথ। এটা হচ্ছে বিশ্লেষণ করতে বলা হয়েছিল। দেখো এখানে আমরা উত্তরেও সেটাই দেখতে পাচ্ছি যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী নারীর যে ক্ষমতায়ন এটি কিন্তু ভবানীপুর গ্রামের বিশেষ করে নারীদের কার্যক্রমে অত্যন্ত যথাযথ এবং প্রশংসনীয়। ঠিক আছে, দেখো এই যে বর্তমানে নারীর যে সামাজিক জীবন এবং মর্যাদার ক্ষেত্রে যে একটা ব্যাপক যে পরিবর্তন সাধিত হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো শিক্ষাক্ষেত্রে কি বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। তারা এমন উচ্চশিক্ষার জন্য এমনকি উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, এখানে কিছু সমস্যা আছে বানানে, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এর ফলে কি হচ্ছে, এসব শিক্ষিত নারীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। বিভিন্ন কর্মক্ষেত্রে নারীর এই কর্মযোগ তাদের কি করছে, সামাজিক মর্যাদা এবং ক্ষমতাকে বৃদ্ধি করছে। হ্যাঁ, এটাই কিন্তু নারীর ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ প্রভাব। ঠিক আছে, যখন একটা নারী নারীর ক্ষমতায়ন যখন নিশ্চিত হয় তখন কি হয়, সমাজে সেই নারীর কিন্তু মর্যাদা এবং নারীর মর্যাদা কিন্তু বহু গুণে বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন দেখো উদ্দীপকে আমরা দেখি যে আগে এই গ্রামের মহিলারা কুসংস্কারে আচ্ছন্ন থাকলেও শিক্ষার আলো পৌঁছানোর পর তাদের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। কারণ কি, এই যে শিক্ষার ফলে তারা কি হচ্ছে, শিক্ষার ফলে তারা সচেতন হয়ে উঠেছে। শিক্ষার ফলে তারা সচেতন হয়েছে। তাদের ধর্মীয় যে গোঁড়ামি বা তাদের যে কুসংস্কার, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে থেকে দূর হয়ে গিয়েছে। তাহলে এটাই কিন্তু হচ্ছে, এজন্যই কিন্তু আমরা বলছি যে আমূল পরিবর্তন এসেছে। দেখো তারা এখন আর ঘরের কোণে সীমাবদ্ধ না থেকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করছে। এটাও কিন্তু শিক্ষারই প্রতিফলন। দেখো এর মাধ্যমে তারা নিজেদের দক্ষ করে তুলছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নারীদের এই সচেতনতা কেবল তাদের ব্যক্তিগত জীবনেই নয়, বরং পুরো গ্রামেই কিন্তু ইতিবাচক প্রভাব ফেলেছে। দেখো তাহলে কি, এর ফলে সমাজে একটা আমূল পরিবর্তন এসেছে। দেখো এখন তারা আর ঘরের কোণে সীমাবদ্ধ না থেকে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মাধ্যমে তারা নিজেদেরকে দক্ষ করে তুলছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। নারীদের এই সচেতনতা কেবল তাদের ব্যক্তিগত জীবনেই নয়, বরং পুরো গ্রামেই ইতিবাচক প্রভাব ফেলেছে। তারা এখন কি করছে, পরিকল্পিত পরিবার গঠনের সিদ্ধান্ত নিতে পারছেন এবং পরিবারের প্রতিটি ক্ষেত্রে নিজেদের মতামত দিচ্ছে। তাহলে দেখো যখন একজন নারী শিক্ষিত স্বাবলম্বী হচ্ছে তখন কি হচ্ছে, তখন তিনি সমাজের বোঝা না হয়ে কিসে পরিণত হচ্ছে, সম্পদে পরিণত হচ্ছে। তাহলে দেখো ভবানীপুর গ্রামের মহিলারা ঠিক কিন্তু এই যে একই ধরনের কাজ করছেন। তাদের যে এই যে উদ্যোগ, এটি কিন্তু নারীর ক্ষমতায়নের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবানীপুর গ্রামের নারীরা যেভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন, তা নারী ক্ষমতায়নের একটি যথাযথ এবং আদর্শ উদাহরণ। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।